নমস্কার, গল্পের বৈঠকে সকলকে স্বাগত জানাই। আজ এই বৈঠকে এক ভয়ঙ্কর পিশাচের গল্প নিয়ে হাজির হয়েছি। এক অখ্যাত রাজবাড়ির রক্ত পিপাসু পিশাচ। এই গল্পটি রচনা করেছেন সায়ন্তনী পতুতুণ্ড। তিনি অজস্র রহস্য উপন্যাস ও ভৌতিক গল্প রচনা করেছেন। এই গল্পটি সমগ্র পাঠে ও রাজীবের ভূমিকায় কৃষ্ণেন্দু, অতীন ও সুনন্দার ভূমিকায় আমি মনোজ। আপনারা এই গল্পের প্রথম পর্বটি কিছুদিন আগে শুনেছেন, আজ তার দ্বিতীয় পর্ব। আপনারা প্রথম পর্বে শুনেছেন তার সংক্ষিপ্ত এই: অতীন, রাজীব আর সুনন্দা তিনজন বিভিন্ন সব অখ্যাত ভৌতিক জায়গায় গিয়ে সেখানকার ভিডিও তোলে এবং তাদের একটা ইউটিউব চ্যানেল আছে হন্টেড বলে, সেখানে আপলোড করে। যত বিখ্যাত ভৌতিক স্থান ছিল সব জায়গায় ওরা গেছে, কিন্তু কোথাও ভূতের দেখা পায়নি। তারা আসে রাত্রিবাস করার জন্য এবং ভিডিও শুটিংয়ের জন্য। সেখানে এক লোকাল লোককে মোটা টাকার বিনিময়ে গাইড করে নেয়। গাইড তাদের শোনায় রাজবাড়ির অতীতের ভয়ঙ্কর এক ঘটনা। এই রাজবাড়ির রাজা প্রতাপ বর্মা ছিলেন ভীষণ নিষ্ঠুর ও নির্দয়াল আর নারী পিপাসু। তার অজস্র রানী ছিল, কিন্তু তিনি ছিলেন নারীর প্রতি আকৃষ্ট। গাইড শোনায় এই রাজবাড়ির ধ্বংসের ইতিহাস। গাইড শোনায় ছোট রানী ইন্দুমতি আর সহিসের পরকীয়া প্রেম, এবং তার ফলস্বরূপ হিসাবে রাজা তাদের শাস্তি দেয়। রানী ইন্দুমতি গর্ভবতী হন এবং তাকে অন্ধকূপে নিক্ষেপ করা হয়, আর সহিসকে দেওয়া হয় ভয়ঙ্কর শাস্তি। কিছুদিন ক্ষুধার্ত রেখে তাকে জোর করে মিষ্টি খাওয়ানো হয়। এত পরিমাণ মিষ্টি খাওয়ানো হয় যে তৃষ্ণায় সে কাতর হয়ে ওঠে, কিন্তু তাকে এক ফোঁটা জলও দেওয়া হয় না। তাকে বন্দি করে রাখা হয় এক সরোবরের ধারে। দেখতে পায় প্রচুর জল, কিন্তু তার কপালে এক ফোঁটাও নেই। তৃষ্ণায় কাতর হয়ে সহিস তার নিজের রক্ত পান করে তার পিপাসা মেটায়, এবং আস্তে আস্তে কেন জানি রাজা প্রতাপ বর্মা সহ রাজ পরিবারের সবাই অ্যানিমিয়া রোগে মারা যায়। এটা কি কোনো কাকতালীয় ব্যাপার, না এর পেছনে লুকিয়ে রয়েছে এক গভীর রহস্য? গাইড রাজবাড়ি থেকে চলে আসার আগে তাদেরকে বারবার সাবধান করে দেয়, দিনের আলো ফুরিয়ে যাওয়ার আগেই যেন তারা রাজবাড়ি পরিত্যাগ করে, না হলে এই রাজবাড়িতে যারা থেকেছে তাদের সঙ্গে ঘটেছে ভয়ঙ্কর ঘটনা। তাদের পাওয়া গেছে মৃতদেহ, ফ্যাকাশে সাদা, রক্তশূন্য। গাইডের কথা অবমাননা করে তারা সেই রাজবাড়িতে রাত্রি বাস করে। সেই রাত্রিতে তাদের সঙ্গে কি হবে জানতে এই গল্পটা শুনুন। তাই চলুন দেরি না করে শুরু করা যাক আজকের দ্বিতীয় ভাগ, সায়ন্তনী পতুতুণ্ডের লেখা তৃষ্ণা, দ্য থার্স্ট। রাজমহলটা দেখলেই গা ছমছম করে ওঠে। অতিকায় ও প্রাগৈতিহাসিক প্রাণীর মতো বিরাট অট্টালিকা নীরবে একাকী পড়ে রয়েছে। সময়ের আঘাতে আঘাতে জর্জরিত কোনো এক সময়ের সুবিশাল রাজপ্রাসাদ কোথাও কোথাও ভেঙে চুরে গিয়েছে, কোথাও দখল নিয়েছে বুনো ঝোপঝাড়। তবু এখনো পরম ঔদ্ধত্যে দাঁড়িয়ে রয়েছে মোটা মোটা পাথুরে থামগুলো, আর তার বিরাট কায় চেহারা দেখলেই ভয় হয়। খাড়া খাড়া একেবারে দাম্ভিক শ্বেত পাথরের সিঁড়ির সার ধাপে ধাপে উঠে গিয়েছে দোতলায়। অন্ধ জানলাগুলোর চোখে জমাট বেঁধেছে নিকষ কালো অন্ধকার, ইতিহাসের কলঙ্ক। একটা সিগারেট ধরিয়ে আরাম করে সুখ টান দিল রাজীব। অভিশপ্ত রাজপ্রাসাদ, ট্যাগলাইনেই পাবলিক খাবে। তার উপরে যা ভয়াবহ চেহারা, তাতে এবারের ভিডিও সবচেয়ে বেশি ভিউজ পাবে, দেখে নিস। তার সঙ্গে আবার ইন্দুমতি আর সহিসের স্ক্যান্ডাল, আরে জমে যাবে গুরু। অন্যমনস্ক হয়ে বলল অতীন। তার চোখ তখন আশপাশটা ভালো করে মেপে নিচ্ছে। রাজমহলের চারদিকটা একেবারে জঙ্গল, ঝোপে ঝাড়ে ভর্তি। দেখলেই বোঝা যায় বহু দিন হলো এখানে কোনো মানুষের পদার্পণ ঘটেনি। ভূত পিশাচ আছে কিনা জানা নেই, তবে সাপ খোপ থাকাটা অসম্ভব নয়। লোকালয় থেকে দূরে থাকার দরুন চারিদিকে একটা অদ্ভুত নৈশব্দ ছড়িয়ে রয়েছে, একটা নীরবতা।
এমন নীরবতা, এমন নিস্তব্ধতা যে শহরের মানুষেরা কখনো কল্পনাও করতে পারবে না। শুধু থেকে থেকে হু হু করে হাওয়া দিচ্ছে। সেই হাওয়ায় গাছের পাতার খসখস আওয়াজ শুধু শোনা যায়, আর এছাড়া আর একটি শব্দ নেই। জলমহল আর অন্ধকূপে সেন্সার আর ক্যামেরাটা ফিট করিস রাজীব? অতীন একটু ভেবে বলল, জেলখানাটাও ছাড়িস না। ওই 3টে জায়গাতেই প্রচুর মানুষ মারা গিয়েছে, তাদের উপর টর্চারও হয়েছে। ওখানে কিছু পেলেও পেতে পারি। মেন টার্গেট ওই 3টে জায়গায় রাখ। ওকে বস। ওরা তিনজনেই এবার রাজমহলের ভিতরে যাওয়ার জন্য তৈরি হলো। গাইড একটু আগেই বিদায় নিয়েছে। সে পেশাদার গাইড নয়, বরং এই স্থানীয় লোক। মোটা টাকার বিনিময়ে এখানে আসতে রাজি হয়েছিল, কিন্তু অন্ধকার নামার আগেই ভয়ে চলে গিয়েছে। আর যাওয়ার আগে বারবার করে আমাদেরকে বলে গিয়েছে, আপনারাও এখানে থাকবেন না স্যার, জায়গাটা ভালো নয়। চিন্তা করো না গো। রাজীবের সহাস্য জবাব, তোমার পিশাচকে দেখতে পেলে আমরা তার একটা ইন্টারভিউ নিয়ে নেব। গাইডের মুখ গম্ভীর হয়। ভূত পিশাচ নিয়ে ঠাট্টা না করাই ভালো। বিশ্বাস করুন, জায়গাটা সত্যিই অভিশপ্ত। বলাই বাহুল্য, তার কথায় ওরা বিশেষ কেউই পাত্তা দেয়নি। কত অভিশপ্ত জায়গাতেই তো রাত কাটিয়েছে। এখনো পর্যন্ত কোনো ভৌতিক ঘটনার সম্মুখীন ওদের আজ পর্যন্ত হতে হয়নি। ভূতরাও বোধহয় মানুষকে ভয় পায়, নয়তো এত বিখ্যাত বিখ্যাত ভৌতিক স্থানে গিয়েও তেমন কিছু অনুভব করতে পারেনি কেন? অতীতের অভিজ্ঞতা ওদের আত্মবিশ্বাসকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে। তাই গাইডের কথা হেসেই উড়িয়ে দিয়েছিল। চলে যেতে গিয়েও গাইডটি থমকে দাঁড়ায়। ওদের দিকে সে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল। তারপর আস্তে আস্তে বলেছিল, জানি আমাদের বারণ করে কোনো লাভ নেই, তবু একটা কথা বলবো স্যার। তিনজনেই উৎসুক দৃষ্টিতে তাকায় তার দিকে। সুনন্দা জিজ্ঞেস করে, কি? আপনারা এখানে কোনো ধারালো জিনিস, যেমন ধরুন ছুরি, কাঁচি বা ব্লেড বা ওই জাতীয় কিছু ব্যবহার করবেন না কেন? সে একবার সতর্ক দৃষ্টিতে চতুর্দিকটা দেখে নেয়। এখানে কোনোভাবেই আপনাদের কারও যাতে হাত পা কেটে না যায় অথবা কোনো রকম রক্তপাত যেন না হয়, সেদিকে খেয়াল রাখবেন। রাজীব তাকে আশ্বস্ত করে, কেটে গেলেও অসুবিধা হবে না, সঙ্গে আমাদের ফার্স্ট এড বক্স আছে। তা নয়। লোকটা মাথা ঝাঁকালো। কোনোভাবেই এক বিন্দু রক্ত যেন এখানকার মাটিতে না পড়ে। বিশ্বাস করুন, কারণ আছে বলেই বলছি। কি অদ্ভুত কথা! গাইডের হাব ভাব দেখে মনে হচ্ছিল এখানে এখানে হয়তো রক্ত পিপাসু কোনো জীব থাকে, রক্তের গন্ধ পেলেই এসে ধরবে। আচ্ছা বেশ, লক্ষ্য রাখবো যাতে হাত পা কাটা না যায়। আর কোনো কথা না বাড়িয়ে গাইডটি চলে গেল। সুনন্দর মনে হচ্ছিল সে কোনো কথা চেপে গেল বোধহয়। ওর কথা বলার ভঙ্গিতে তারও একটু ভয় ভয় করতে শুরু করেছিল। অতীন আর রাজীবের তুলনায় তার মনের জোর একটু কম। তার উপর চারিদিকে এমন একটা বিষণ্ণ পরিমণ্ডল, মনে হচ্ছিল গোটা রাজমহলটাই বুঝি তাকে গ্রাস করতে আসছে। বাইরে তখন সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে, যেন গোটা প্রেক্ষাপটের উপরে কেউ একটা পর্দা টেনে দিচ্ছে আস্তে আস্তে। এখানে এখনো পিন পতনের নিস্তব্ধতা। আশ্চর্য, চতুর্দিকে এত জঙ্গল, গাছগাছালি, ঝোপঝাড়, অথচ কোনো কোনো পাখি, প্রজাপতি বা অন্য কোনো কীটপতঙ্গের দেখা নেই। হ্যাঁ, আশেপাশে কোনো কুকুর বিড়ালও তো চোখে পড়েনি। মানুষ এখানে আসে না সে তো আগেই শুনেছিল, পশু পাখি কীটপতঙ্গও কি এই জায়গাটাকে এড়িয়ে চলে নাকি? সন্ধে নেমে আসছে, কিন্তু নেই কোনো পাখির কলকাকলি। এমন সময় তো পাখিদের ঘরে ফেরার কথা। অন্যান্য জায়গায় তারা তো রীতিমতো শোরগোল ফেলে দেয়, অথচ এখানে তেমন কিছুই নেই। এমনকি সন্ধেবেলা পাড়াগাঁয়ে যে প্রাণীটির ডাক সবচেয়ে বেশি শোনা যায় সেটা হলো ঝিঁঝি। আশ্চর্যজনকভাবে এখানে ঝিঁঝির ডাকও নেই। সুনন্দার কিন্তু অদ্ভুত লাগছিল, চারিদিকে এত নিস্তব্ধতা কেন? কেন
শুধু তাদের তিনজনের পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দই নেই। সাবধানে আয় সুনন্দা, অতীন বলে উঠল। ভেতরে কিন্তু সাপ খোপ থাকতে পারে। অত্যন্ত সাবধানী পা ফেলে ওরা তিনজনে এগিয়ে গেল। রাজীবের হাতে নাইট ভিশন ভিডিও ক্যামেরা, অতীনের হাতে ততক্ষণে উঠে এসেছে জোরালো পাওয়ারের এমার্জেন্সি লাইট, সুনন্দার হাতে টর্চ। প্রতিটা পদক্ষেপ মেপে মেপে ফেলছে। এমন জায়গায় কাঁকড়া বিছে বা অন্য কোনো বিষাক্ত প্রাণীও থাকতে পারে। ভিতরে ঢুকতে না ঢুকতেই মুখে একরাশ মাকড়সার জাল জড়িয়ে গেল। হালকা নয়, বরং বেশ ঘন স্তরের জাল। দেখলেই বোঝা যায় যে অনেকদিন কেউ এখানে আসেনি। বিস্মৃতির অন্ধকারে ডুবে রয়েছে গোটা রাজমহল। দেওয়ালের জায়গায় জায়গায় প্রলেপ খসে পড়ে গিয়েছে। কোথাও দেওয়াল ভেঙে গিয়ে গর্ত হাঁ করে রয়েছে, কোথাও মেঝের পাথর উঠে গিয়েছে। আর কেউ না হোক, চোররা কিন্তু রাজবাড়িটাকে ছাড়েনি। সম্ভবত মেঝের দামি মার্বেল তুলে বিক্রি করে দিয়েছে। জানলার অবস্থাও সেই রকম। নিশ্চয়ই কোনো এক সময় কাঠের পাল্লা ছিল, এখন সবই ভোঁ ভোঁ। শুধু শূন্য কোটর জানলা একরাশ অন্ধকার বুকে নিয়ে তাকিয়ে রয়েছে অনির্দিষ্টের দিকে। রাজীব মৃদুস্বরে বলল, দেখলেই ভয় করে। একতলা থেকে দোতলায় সিঁড়ি উঠে গিয়েছে। তার দুদিকে সার সার ঘর। ঘরগুলো এখন আর কিছু অবশিষ্ট নেই। শূন্য ঘরগুলো খাঁ খাঁ করছে। ভাবতে কষ্ট হয় যে কোনো এক সময় একটা জমকালো রাজমহল ছিল এটা। দেওয়ালে জায়গায় জায়গায় খোপ কাটা, সম্ভবত ওখানে কোনো এক সময় প্রদীপ রাখা হতো। দেওয়ালগিরির জায়গাও রয়েছে। উঁচু ছাতে এখনো মাকড়সার জালে জড়ানো হুঁক ঝুলছে। হয়তো ওখানে থেকেই সোনালি আলো ছড়াতো, বেলোয়ারি কাঁচের ঝলমলে ঝাড়বাতি। আচমকা ছাতের এক কোণে চোখ পড়তেই সুনন্দা আঁতকে উঠল। অন্ধকার ছাতের এক কোণে ওটা কি ঝুলছে? মিশমিশে কালো একটা প্রাণী। তার চোখের উপর টর্চের আলো পড়তেই বিরক্ত হয়ে ডানা ঝাপটালো। বাদুর, দিব্যি ঘর বাড়ি বানিয়ে ফেলেছে। বাদুরের চিমসে গন্ধটা নাকে আসতেই কেমন যেন একটা অস্বস্তি লাগলো সুনন্দার। যদিও বা একটা প্রাণীর দেখা পাওয়া গেল, তাও কিনা আবার বাদুর। প্রাণীটা জলজলে চোখ মেলে ওদের দিকে একবার তাকিয়েই তার দীঘল ডানা ঝাপটে হুড়মুড়িয়ে বেরিয়ে গেল। সুনন্দার বুকের ভেতরটা ধুকপুক করছিল। এমন নয় যে সে আগে কখনো বাদুর দেখেনি, বরং এমন একটা পরিত্যক্ত জায়গায় বাদুর চামচিকে থাকবে সেটাই স্বাভাবিক। তবু তার ভেতরে ভেতরে একটা ভয় কাজ করছিল। কে জানে গাইডের কথা সত্যি কিনা। রাজা প্রতাপ বর্মার নিষ্ঠুরতার মাসুল গুনেছিল কি গোটা রাজবংশ? আর ইন্দুমতির কি হলো? রাজা কি সত্যি তাকেও হত্যা করেছিল? একের পর এক রক্ত শূন্যতায় মৃত্যু কি নেহাতি জেনেটিক অ্যানিমিয়ার কারণে, না অন্য কোনো কারণও রয়েছে? নিচে আর বিশেষ কিছু নেই। এবার সিঁড়ি বেয়ে উপরে যাওয়ার পালা। রাজমহলের ছাতের উচ্চতা দেখলে অবাক হতে হয়। ময়লা গিয়েও হয়তো ছাদ স্পর্শ করা যাবে না, এতটাই উঁচুতে। ছাতে লতা পাতার কারুকার্যও চোখে পড়ল। রাজকীয় শখ। একসময় নিশ্চয়ই অপূর্ব কারুকার্যযুক্ত ছিল, এখন সবই নষ্ট হয়ে গেছে। বাপ রে বাপ, কি খাড়া সিঁড়ি রে বাবা! ভিডিও ক্যামেরাটা ঘাড়ে নিয়ে সিঁড়ি বেয়ে উঠছিল রাজীব। সিঁড়ি ভাঙার পরিশ্রমে তার ফর্সা মুখ লাল হয়ে গিয়েছে, কপালে ফোঁটা ফোঁটা ঘাম। একটা শ্বাস ছেড়ে বলল, এ তো মহাপ্রস্থানের পথে চলেছি বলে মনে হচ্ছে। সামান্য এই কটা সিঁড়ি ভাঙতি তোর এই হাল হইল? অতীন রাজীবের ভুঁড়ির দিকে আট চোখে তাকিয়েছে। পারলে একটু এক্সারসাইজ কর, জিমে ভর্তি হ। ওসব জিম টিম আমার কম্য না। বলতে বলতে ঘাড় ঘুরিয়ে সুনন্দার দিকে তাকালো সে। সুনন্দা পূর্ণ দৃষ্টিতে হাসি মাখা মুখে রাজীবের দিকে তাকায়, কিন্তু দেখা মাত্রই কেঁপে উঠল।
মুখের হাসি মুহূর্তে মিলিয়ে গেল তার। একই রাজীবের মুখটা অমন দেখাচ্ছে কেন? এ যেন তার পরিচিত হাসি খুশি সুদর্শন রাজীব নয়, বরং তার জায়গায় ভেসে উঠেছে এক মৃতের মুখ। মরা মাছের চোখের মতো নিষ্পলক দৃষ্টি, মুখটা সম্পূর্ণ রক্তহীন। কোনো জীবিত মানুষের মুখ এমন হতে পারে না, বরং বহুদিনের পুরনো বাসি লাশের মতো বিবর্ণ। এ তো রাজীব নয়, এ কে? কে হলো? মুহূর্তের জন্য বিহ্বল হয়ে গিয়েছিল সুনন্দা। হৃৎপিণ্ডটা তার লাফিয়ে উঠেছিল, হয়তো চিৎকার করেই উঠত। তার আগেই রাজীব এসে দাঁড়িয়েছে। কি হলো তোর? ওরকম গোল গোল চোখ করে কি দেখছিস? সুনন্দা ভালো করে দেখলো তাকে। না, এ তো তার পরিচিত রাজীবই। তবে কয়েক মুহূর্তের জন্য কাকে দেখলো সে? ভুল দেখলো নাকি? কিন্তু সুনন্দা সচক্ষে দেখেছে সেই রক্তহীন মুখ। এ কি শুধুমাত্র চোখের ভুল? হ্যাঁ, এত বড় ভুল হতে পারে? এনিথিং রং সুজ? কি হয়েছে? নাথিং। জোর করে একটা হাসি মুখে টেনে আনে সুনন্দা। কোনো মতো বলে, আসলে সিঁড়িগুলো বড্ড খাড়া। এই কথাই তো এতক্ষণ ধরে বলছি। রাজীব ফিচিয়াল হাসে, কিন্তু দেখো অতীন শুনছেই না। ও সবাইকে নিজের মতো ভাবে, রীতিমতো ঘোর দৌড় লাগিয়ে দিয়েছে। তোরা সব কটাই সমান আনফিট। বলতে বলতেই তর বড়িয়ে সিঁড়ি ভাঙতে থাকে অতীন। এমন কি খাড়া সিঁড়ি? এর থেকে ভয়ঙ্কর সিঁড়ি ফোর্টগুলোই থাকে, পাথরের এবড়ো খেবড়ো। সেগুলো ভাঙিনি কখনো? ভেঙেছি, কিন্তু মায়েরই বলছি, সেগুলো এর থেকে অনেক গুণ বেশি ভদ্র। আরে রাজাগুলো এমন সোনার উপরই কাজ করা ভারী ভারী জামা কাপড় পরে এই সিঁড়ি ভাঙতো কি করে? আজকে রাতে যদি কারো দেখা পেয়ে যাস, তবে জিজ্ঞাসাটা তাকে করে নিস। অতীন একটু ব্যস্ত হয়ে বলল, এখনো পর্যন্ত তো কোনো রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস লেশ মাত্র নেই। ভগবান জানে রাতে কিছু পাওয়া যাবে কিনা। সুনন্দা ওদের মতো অত নিশ্চিন্ত হতে পারছিল না। একটু আগের ঘটনাটা নিয়ে সে এখনো পর্যন্ত চিন্তিত। এই একটু খণ্ড মুহূর্তের মধ্যে রাজীবের মুখটা এমন বদলে গেল কি করে? সেই ফ্যাকাশে মুখটা যেন কিছুতেই ভুলতে পারছে না। দৃশ্যটা এখনো তার চোখের সামনে ভাসছে। দুই চোখে মৃত্যুর ছায়া স্পষ্ট। বিবর্ণ সাদা ঠোঁটে বুঝি এক বিন্দু রক্তও তার নেই। মুখের চামড়ায় পচনের ছাপ। এ কি দেখলো সে? দোতলায়ও বিশেষ কিছু নেই। একটা সময় হয়তো এখানেই রাজা রানীদের মহল ছিল। বিশাল বিশাল শূন্য ঘরগুলো চুপচাপ বহুদিনের ইতিহাস বুকে নিয়ে চুপ করে আছে। বেশ কয়েকটা ঘরের আবার ছাদ ভেঙে গিয়েছে, আর সেই ফাঁকর দিয়ে বট গাছের শিকড় ঢুকে পড়েছে, ফাটিয়ে দিয়েছে পাথর। মাকড়সার জালে ধুলোয় আচ্ছন্ন ঘরগুলো কোনোদিন প্রচুর বৈভবের সাক্ষ্য দিত, এখন তারা নিঃস্ব হয়ে দাঁড়িয়ে রয়েছে। এটা বোধহয় রানীদের মহল ছিল, বুঝলি? ওই দেখ, দেওয়ালে চারকোনা খোপ কাটা, ওখানে আয়না থাকতো, আর তার নিচে যে পাথরের তাকগুলো আছে, ওখানে হয়তো প্রসাধনী দ্রব্য রাখা হতো। হ্যাঁ, তোকে বলেছে। কেন? এটা রাজার মহল হতে পারে না? রাজাদেরও তো আয়না দেখার সময় ছিল না, তার উপর তারা সাজুগুজুও করতেন না। আয়নার উপর তো চিরকালই মেয়েদেরই অধিকার। কেন? রাজা মশাই আয়নার সামনে দাঁড়িয়ে গোপে তা দিতে পারেন না? আর তার সাজুগুজু করতেন না, তাই বা কে বলেছে? রাজারা যে পরিমাণ গয়না পরতেন তা মেয়েদেরও লজ্জা দেবে। ধীর আগ্রহে জানলায় বসে থাকতো। এইভাবেই হয়তো তাদের চার চোখের মিলন হতো। অন্যদিকের ঘরগুলো এখন দুদিকে দেওয়াল ছাড়া আর কিছু নেই, আর সব ভেঙে গিয়েছে। পড়ে আছে শুধু ন্যাড়া ছাদ। দেওয়ালে বহুদিনের শ্যাওলা জমেছে। আলো আঁধারিতে ধ্বংসস্তূপটাকে কেমন যেন অলৌকিক বলে মনে হয়। ছায়া ছায়া হয়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছে, যেন নির্বাক দর্শক। কোনো কিছুর অপেক্ষায় অধীর আগ্রহে প্রহর গুনছে। রাজীব ভিডিও ক্যামেরাটা নিয়ে এগিয়ে যাচ্ছিল।
আচমকা একটা কাতরোক্তি করে উঠল। উফ! অতীন ও সুনন্দা তড়িৎ গতিতে তার কাছে ছুটে যায়। অতীন ব্যাকুল হয়ে বলে, কি হলো? আরে আমার পায়ে পায়ে বলতে বলতে সে জুতো খুলে ফেলে। জুতো খুলতেই টর্চ আর এমার্জেন্সির আলোয় দেখা গেল একটা মরচে ধরা লম্বা পেরেক তার জুতো ভেদ করে পায়ে শক্তভাবে ফুটে আছে। ক্ষতস্থান থেকে রক্ত চুইয়ে চুইয়ে ফোঁটায় ফোঁটায় পড়ছে। সুনন্দার হঠাৎ মনে পড়ে গেল গাইডের সাবধান। কোনোভাবেই এক বিন্দু রক্ত যেন এখানকার মাটিতে না পড়ে। পেরেকটা বেশ ভালোভাবেই গেঁথেছে। ওটাকে পা থেকে খুলতে রীতিমতো বল প্রয়োগ করতে হলো অতীনকে। যন্ত্রণায় রাজীবের মুখ বিকৃত হয়ে যায়। পেরেকটা ধারালো মুখ অনেকটা গভীরে চলে গিয়েছিল, ফলে ফলে অনেক টানাটানির পর খুলল। রক্ত তো আগেই পড়ছিল, এবার পেরেকটা সরে যেতে ক্ষতস্থান থেকে জোরদার রক্তক্ষরণ শুরু। মরচে ধরা পেরেক। রক্ত মাখা পেরেকটা একটু দূরে ছুঁড়ে ফেলে দিয়ে চিন্তিতভাবে বলল অতীন, টিটেনাস নিতে হবে। কাল এখান থেকে নিয়ে বেরিয়ে নেব। রাজীব ক্ষতস্থান চেপে ধরে রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করে। গাড়িতে ফার্স্ট এড আছে? আমি নিয়ে আসছি, তুই এখানে দাঁড়া। অতীন সুনন্দার দিকে কথাটা ছুড়ে দিয়ে দৌড়ে দ্রুত পায়ে দৌড়ে গেল। তার হাতের এমার্জেন্সি লাইটের আলো ক্রমাগত দূরে চলে যাচ্ছে। দূরে যেতে যেতে এক সময় এই বিন্দু হয়ে মিলিয়ে গেল। তখন শিকারী পাখির মতো নেমে এসেছে অন্ধকার। চতুর্দিকে কে যেন কালো রং লেপে দিয়েছে। তার মধ্যে মাঝে মাঝে ঝিকমিক করে উঠছে জোনাকি। এতক্ষণে একটা স্বাভাবিক জীবকে দেখে একটু যেন স্বস্তির শ্বাস ফেলল সুনন্দা। ছোট ছোট আলোক বিন্দুগুলো যেন এই নিঃসীম অন্ধকারের বুকে খানিকটা আশ্বস্ত করে। একটা অদ্ভুত আশঙ্কায় মনে মেঘ জমে এসে জড়ো হয়েছে। এই রক্তপাত বড়ই অমঙ্গলে। গাইড বিশেষ করে বলে দিয়েছিল কোনোভাবেই যেন রক্তপাত না হয়, অথচ সেই রাজীবের পায়েই পেরেক ফুটলো। এটা কি নিতান্ত কোইন্সিডেন্স, না অদৃষ্টের গভীর কোনো চক্রান্ত আছে এর পিছনে? আর যাই হোক, ওই রক্তপাত হওয়াটা খুব স্বাভাবিক বলে তার মনে হলো না। এতক্ষণ রাজীব মাথা নিচু করে নিজের পায়ের দিকে তাকিয়েছিল। কি মনে করে এবার মুখ তুলে সুনন্দার দিকে তাকালো। টর্চের আলোয় তার মুখ দেখেই তরিতাহতের মতো কেঁপে গেল সুনন্দা। তার শীত দ্বারা বেয়ে বয়ে গেল বিদ্যুৎ তরঙ্গ। এই তো সে তো সেই মুখ। এই তো রাজীব নয়, এ অন্য কেউ। একেবারে রক্তহীন, সাদা সাদা মুখ, নিষ্প্রভ চোখে জীবনের সামান্যতম জ্যোতিও নেই। আরে চোখ দুটো একদম সাদা, কপালে আর চিবুকে পচন ধরেছে, চোখের তলায় গাঢ় লালচে ছোপ ছোপ। উফ, কি ভয়ঙ্কর মূর্তি! ও কি কোনো ভয়ঙ্কর মুখোশ পড়েছে নাকি নাকি অন্য কিছু? সুনন্দার হাত থেকে টর্চটা পড়ে যায়। ভয়ে চোটে সে তীব্র চিৎকার করে ওঠে। ধীরে ধীরে রাত ক্রমশ গভীর হলো। প্রাচীন জেলখানাটার মধ্যে জমে আছে নিশ্ছিদ্র অন্ধকার। এমন অন্ধকার যেন দম বন্ধ হয়ে আসে। মনের মধ্যে জন্ম নেয় এক অদ্ভুত হতাশা। মনে হয় আর কখনো বুঝি আলোর দেখা পাওয়া যাবে না। বুকের উপর একটা চাপের সৃষ্টি করে। একটা চাপা দুর্গন্ধ কোথা থেকে যেন ভেসে আসছে। হয়তো ইঁদুর বা ওই জাতীয় কিছু মরেছে। গন্ধের চোটে গা গুলিয়ে উঠছিল অতীনের। অতি কষ্টে বিবমিশা চেপে রেখে বলে, উফ, জায়গাটা ঠান্ডা লাগছে না? ইনফ্রারেটার থার্মোমিটারটা বের কর সুনন্দা, রিডিংটা একবার দেখে নে তো। সত্যি জায়গাটা যেন অস্বাভাবিক ঠান্ডা। রাজমহলের আবহাওয়া ছিল স্বাভাবিক, কিন্তু জেলখানায় ঢুকতে না ঢুকতেই মনে হলো ওরা বুঝি পৃথিবীর অন্য কোনো প্রান্তে এসে পৌঁছেছে। এখানে পা রাখতে না রাখতেই সারা গা ছ্যাঁত করে উঠেছিল। কি অদ্ভুত শীতলতা!
বাইরের সমস্ত উত্তাপ যেন কারাগারের বাইরে এসেই থেমে গিয়েছে। এক স্থির নিস্তরঙ্গ শৈত্য ছড়িয়ে রয়েছে চারিদিকে, মরা মানুষের মৃত্যু কঠিন দেহের মতো ঠান্ডা। অতীন ফার্স্ট এড বক্সের সঙ্গে সঙ্গে গাড়ি থেকে ওদের সব অন্যান্য যন্ত্রপাতিগুলো সব নিয়ে এসেছিল। যখন সে রাজমহলে ফিরে এসেছিল তখন দেখেছিল সুনন্দার মুখে অকৃত্রিম ভয়, আর রাজীব তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সুনন্দার হঠাৎ চিৎকার করে ওঠার কারণটা সে কিছুই বুঝে উঠতে পারছে না। অতীন কিছুটা ঘাবড়ে গিয়েই জানতে চেয়েছিল যে সুনন্দার কি হয়েছে। উত্তরে রাজীব ইতস্তত করে বলে, কি জানি, আচমকা কি যেন দেখে চিৎকার করে উঠল। কি দেখেছিস? অতীনের প্রশ্নের উত্তরে তার দিকে বিহ্বল দৃষ্টিতে তাকালো সুনন্দা। তারপর মুখের ঘাম মুছে বলল, না না, তেমন কিছু নয়। অতীন কড়া চোখে রাজীবের দিকে তাকায়। তুই ওকে ভয় দেখাসনি তো? প্রশ্নটা যথেষ্টই তাৎপর্যপূর্ণ। এর আগেও বিভিন্ন ভৌতিক স্থানে সুযোগ পেলেই রাজীব সুনন্দাকে নানান রকমভাবে ভয় দেখিয়েছে, আর সুনন্দাকে ভয় দেখাতে তার নাকি বেশ মজাই লাগে। এ নিয়ে অতীন আগেও অসন্তোষ প্রকাশ করেছে। আজও সন্দিগ্ধ স্বরে বলল, কি চেপে যাচ্ছিস? তুই নিশ্চয় আবার ওকে ভয় দেখিয়েছিস। আরে না রে বাবা। রাজীব বিরক্ত হয়ে বলল, আমি মরছি আমার জ্বালাই, কথা নেই বার্তা নেই, একটা অসভ্য পেরেক আমার পায়ে ঢুকে গেল, ব্যথায় আমার প্রাণ যাচ্ছে, নিজেই ভয়ে মরছি যে আবার আমার না সেপটিক না হয়ে যায়। ওকে ভয় দেখাতে আমার বইই গেছে। অতীন আর কোনো কথা না বাড়িয়ে রাজীবের ক্ষতস্থান পরিচর্যায় মন দিল। পেরেকটা বেশ গভীর ক্ষতর সৃষ্টি করেছে। সে জায়গাটা অ্যান্টিসেপটিক লিকুইড দিয়ে পরিষ্কার করে ওষুধ দিয়ে শক্ত করে ব্যান্ডেজ বেঁধে দিল। আশা করা যায় রক্তক্ষরণ বন্ধ হয়ে যাবে। এরপর কিছুক্ষণের মধ্যেই ওরা প্রত্যেকটা জায়গায় গ্যাজেটগুলো এক এক করে লাগিয়ে দিল। জলমহল, রাজমহল, অন্ধকূপ, জেলখানা, সব জায়গায় লাগিয়ে দিল নানা ধরনের সেন্সর আর ক্যামেরা। এই সেন্সরগুলো যে কোনো ধরনের অস্বাভাবিকতা অনুভব করতে পারে। আশেপাশে কোনো রকমের অশরীরী অস্তিত্ব টের পেলেই জোরে জোরে বাজতে শুরু করবে। নাইট ভিশন ক্যামেরা, এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। অন্ধকারে লুকিয়ে থাকা ছায়াকে নজরবন্দি করার একমাত্র উপায়। সব কটা ক্যামেরার ফুটেজ সরাসরি দেখা যাবে ওদের নিজস্ব ল্যাপটপে। আর চারিদিকে যেরকম নিস্তব্ধতা, তাতে সেন্সরের আওয়াজও স্পষ্ট শুনতে পাওয়ার কথা। রাজীবের বোধহয় শরীরটা ভালো ঠেকছে না। তার হাসি খুশি স্বভাব যেন কোথায় গায়েব হয়ে গিয়েছে। পায়ে পেরেক ফোটার পর থেকেই সে অস্বাভাবিক রকমের চুপচাপ, নীরবে যন্ত্রের মতো কাজ করে যাচ্ছে। কোনো কিছু জিজ্ঞাসা করলে স্রেফ হ্যাঁ আর না এই বলে উত্তর দিচ্ছে। এই নীরবতা তো তার স্বভাব বিরুদ্ধ। সুনন্দাও কেমন যেন চুপ হয়ে গিয়েছে। এর কারণ জানতে চাইলে এড়িয়ে যাচ্ছে। সেও বিশেষ কথা বলছে না, যেন কোনো ভয় তার মনের ভেতরে জন্ম নিয়েছে, যা প্রকাশ করা সম্ভব নয়। অতীনের কথাই ইনফ্রারেড থার্মোমিটার বের করে রিডিং নেওয়ার চেষ্টা করছিল সুনন্দা। আচমকাই কোথা থেকে যেন একটা শিশুর তীক্ষ্ণ জোরালো কান্নার আওয়াজ ভেসে এলো। চমকে উঠল সে, হাতটা কেঁপে গেল। একটা বাচ্চা ছেলে যেন আছাড়ি পিছাড়ি কাঁদছে, কিন্তু এই জনমানবী বড় বাড়িতে ছোট্ট শিশু কোথা থেকে আসবে? এ কি অলৌকিক শব্দ? সে ভয়ার্ত দৃষ্টিতে অতীনের দিকে তাকায়। আরে না, ভয়ের কিছু নেই। অতীন কিন্তু একটু ভয় পায়নি, বরং হাসতে হাসতে জবাব দিল, এখানে বাদুড় আছে, ওটা বাদুড়ের বাচ্চার কান্না, শুনতে মানুষের বাচ্চা মতো লাগে। এবার নিজের নির্বুদ্ধতায়
নিজেরই হাসি পেল সুনন্দার। তাই তো, বাদুরের বাচ্চার কান্না তো সে আগেও শুনেছে, কিন্তু এই পরিবেশে সেই আওয়াজটাকেই ভয়াবহ বলে মনে হচ্ছে। আমার জল তেষ্টা পেয়েছে। অনেকক্ষণ পরে মুখ খুলল রাজীব। কেমন একটা অদ্ভুত যান্ত্রিক কণ্ঠস্বরে বলল, আমার জল তেষ্টা পেয়েছে, জল খাবো। অতীন সবসময় তার ব্যাকপ্যাকে শুকনো খাবার, কয়েক বোতল জল ক্যারি করে। এবারও তার ব্যতিক্রম হয়নি। রাজীবের কথা শুনে ব্যাকপ্যাক থেকে একটা জলের বোতল বের করে দিল। এখনো পুরো রাতটা কাটাতে হবে, বুঝে জল খাস। তার স্বভাব মতোই রাজীবকে সতর্ক করে দিল অতীন, কিন্তু রাজীবের কানে তার কথা যেন ঢুকলোই না, অথবা সে পাত্তাই দিল না। জলের বোতলটা খুলে গলায় ঢেলে দিল। এমন ঢক ঢক করে জল খাচ্ছে যেন গত কয়েক দিন যাবৎ এক বিন্দুও জল খায়নি। দেখতে দেখতে গোটা 1 লিটারের বোতলটা নিমেষে শেষ করে ফেললো। ব্যাস, পুরো 1 বোতল জল খতম। ওরে, এরপর প্রেসার এলে যাবি কোথায়? রাজীব করে উত্তর দিল না, বরং তাচ্ছিল্যের ভঙ্গিতে খালি বোতলটা ছুঁড়ে দিয়ে চুপচাপ মেঝের উপর হাঁটুতে মুখ গুজে বসে পড়ল। রিডিং নর্মাল দেখাচ্ছে। সুনন্দা ঘুরে ঘুরে থার্মোমিটারের রিডিং নিচ্ছিল। থার্মোমিটার তো নর্মাল রিডিংই দিয়ে যাচ্ছে, অথচ এই গরমের দিনে তার বেশ শীত শীত করছিল। ক্রমাগতই যেন এখানে ঠান্ডা বাড়ছে, অথচ থার্মোমিটারের রিডিংয়ে তার কোনো প্রভাবই নেই। নর্মাল, কিন্তু আমার তো বেশ ঠান্ডা লাগছে। সুনন্দা তার দিকে অপলকে তাকিয়ে আছে। মস্তিষ্ক বলছে সবকিছু স্বাভাবিক, কিন্তু শরীর আর মন বলছে না না, কিছু তো অস্বাভাবিক আছে এখানে। যে শৈত্য শরীর টের পাচ্ছে, তাকে থার্মোমিটার ধরতে পারছে না। আশ্চর্য। এরপরে বেশ কিছুক্ষণ নীরবে কেটে গেল। রাজীব সেই যে হাঁটুতে মুখ গুজে বসেছে, তারপর আর তার একটুও নড়াচড়া নেই। ঘুমিয়ে পড়ল কিনা বোঝা যায় না, না ঘুমলেও সে হয়তো ঝিমোচ্ছে। অতীন ল্যাপটপে ক্যামেরাগুলোর লাইভ ফুটেজ দেখছে। কোথাও কোনো কিছু নড়াচড়া ধরা পড়েছে কিনা সেদিকেই তার সতর্ক দৃষ্টি। এখনো বোধ হয় কিছুই পায়নি। ঘণ্টাখানেক এভাবেই কাটল। অন্ধকার জেলখানা নৈশব্দে আচ্ছন্ন। নিস্তব্ধতা এতটাই যে নিজের হৃদস্পন্দনের শব্দ আর অতীনের রিস্ট ওয়াচের টিক টিক শব্দ শুনতে পাচ্ছিল অনিন্দ। অতীন ল্যাপটপে চোখ রেখে বসে আছে। রাজীবেরও কোনো হেলদোল নেই। সময় যেন কাটছেই না, এক একটা মুহূর্ত যেন পারই হয় না। সুনন্দার মনে হলো সে যেন অন্ধকার সমুদ্রে অজানার পথে যাত্রা করেছে। চতুর্দিকে শুধু অন্ধকার, ঢেউয়ের পর ঢেউ আসছে। কবে যে যাত্রা শেষ হবে তার কোনো ঠিক নেই। শুধু আশঙ্কায় দুলছে দুলছে আর দুলছে। ভাবতে ভাবতেই সে অন্যমনস্ক হয়ে পড়েছিল। আচমকা আচমকা একটা জোরালো শব্দের সংবিত ফিরল। একটা কর্ণভেদী একটানা তীক্ষ্ণ আওয়াজে তার বুকের ভেতরটা ধক করে ওঠে। সেন্সার সিগন্যাল দিচ্ছে, অর্থাৎ আছে, কিছু আছে। সেন্সার কারো উপস্থিতি অনুভব করেছে। কে? আওয়াজটা কোথেকে আসছে? জলমহল থেকে না? অতীন তরাক করে লাফিয়ে ওঠে। কোনো সন্দেহই নেই যে আওয়াজটা জলমহল থেকে আসছে। ক্যামেরায়ও ধরা পড়েছে যে জলমহলের সেন্সারটা জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে। সচরাচর সেন্সারটাকে স্পর্শ করলে সেটা আওয়াজ করে ওঠে এবং সেটা জ্বলে আর নেভে বারবার বারবার। কিন্তু এই মুহূর্তে সেন্সারটার চারপাশে কেউ নেই, তবু যন্ত্রটা চিৎকার করে চলেছে। চল, কথাটা বলেই সে জলমহলের দিকে দৌড়লো। তার পেছন পেছন সুনন্দা আর রাজীব। রাজীব দৌড়তে কষ্ট হচ্ছে রাজীবের, তবু সে ঘোরাতে ঘোরাতে ওদের পশ্চাৎ ধাবন করলো। রাত্রির রহস্যময় অন্ধকার গায়ে মেখে দাঁড়িয়েছিল এই জলমহল।
দিনের বেলায় ওরা যখন এখানে এসেছিল তখন বেশ হাওয়া দিচ্ছিল, আর এখন সেই হাওয়ার লেশ মাত্র নেই। পুরো পরিবেশটা যেন থম মেরে আছে, গাছের একটা পাতাও নড়ছে না। জলমহলের মাথায় চাঁদটা যেন ভয়ে ভয়ে উঁকি মারছে। রূপলি জ্যোৎস্নায় জলমহলকে আরো করুণ, আরো বিষণ্ণ বলে মনে হয়। কচুরিপানার বুনো গন্ধটা আবার নাকে এসে ঝাপটা মারল। জল স্থির, তার বুকে সামান্য তরঙ্গও নেই। সবাই যেন স্তম্ভিত হয়ে আছে। জলমহলের শূন্য ঘর খাঁ খাঁ করছে। ওরা ভালো করে দেখে নিল চারদিকটা। না, কোথাও কিছু নেই। শুধু থেকে থেকে টিপটিপে জোনাকির আলো দেখা যায়। ঘরের ভিতরটা সম্পূর্ণ অন্ধকার। তার মধ্যেই এক চক্ষু দানবের মতো সেন্সরটার সিগন্যাল শুধু জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে, আবারও জ্বলছে আবার নিভছে। অতি সন্তর্পণে পা ফেলে এগিয়ে গেল অতীন। সেন্সরটা মাটির উপরে ছিল, তখনও সেটা চেঁচিয়ে যাচ্ছে। সে ওটাকে স্পর্শ করতেই হঠাৎ চুপ করে গেল যন্ত্রটা। এতক্ষণের একটানা শব্দের পর তার আকস্মিক নীরবতা ভীষণ অস্বাভাবিক মনে হয়। করছিল আর আচমকা থেমেই বা গেল কেন? যে ওকে স্পর্শ করেছিল সে কি তবে সরে গিয়েছে? এবার ডিজিটাল ভয়েস রেকর্ডারটা বের করে আনলো অতীন। অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালো অন্য দুজনের দিকে। ওদের হাতে টর্চ জ্বলছে। আলোর সরল রশ্মি ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে মহলের পাথুরে শরীর। জলমহলের ছাদ অপেক্ষাকৃত অনেকটাই নিচু, দরজাও ছোট আকৃতির। ভগ্নপ্রায় পাথুরে আর্চগুলো দেখলে সত্যিই ভয় করে। মনে হয় বুঝি এখনই হুড়মুড়িয়ে ভেঙে ঘাড়ের উপর পড়বে। এখানে এখানে কেউ আছেন? এখানে কেউ আছেন? এখানে কেউ আছেন? এখানে কেউ আছেন? সারা জলমহল কাঁপিয়ে গম গম করে উঠল অটিনের কণ্ঠস্বর। দেওয়ালে দেওয়ালে ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকলো, ছড়িয়ে পড়লো চারিদিকে। যদি কেউ থাকে, যদি কেউ থাকে, আমরা আপনাদের বিরক্ত করতে চাই না, শুধু কথা বলতে চাই, সম্ভব হলে সাহায্য করতে চাই। আপনারা উত্তর দিন, আপনারা উত্তর দিন। ইতিমধ্যে ডিজিটাল ভয়েস রেকর্ডারটা অন করে দিয়েছে। এখনো ঘরটার ভিতরে অখণ্ড নীরবতা, শুধু নিজেদের শ্বাস প্রশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছিল না ওরা। ঘরের কোণে কোণে অন্ধকার জমা হয়ে অদ্ভুত সব মূর্তি ধারণ করেছে, যেন যে কোনো মুহূর্তে হুড়মুড়িয়ে তার ভেতর থেকে বেরিয়ে আসতে পারে অন্ধকারের প্রাণী। কয়েক মুহূর্ত চুপচাপ কাটলো। তারপর অটিন রেকর্ডারটাকে অফ করে দিয়ে রিপ্লে করলো। প্রথমেই তার গমগমে কণ্ঠস্বর প্রশ্ন শোনা গেল, তারপর শুধু নিস্তব্ধতা। এখানে এখানে কেউ আছেন? এখানে কেউ আছেন? এখানে কেউ আছেন? এখানে কেউ আছেন? কেউ কোনো উত্তর দেয়নি। কোনো অতীন্দ্রিয় শক্তির জবাব আসেনি। হয়তো জবাব দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করেনি, অথবা অন্যান্য জায়গার মতোই এখানে কোনো অলৌকিক শক্তি নেই। একটা জোরালো শ্বাস টানলো অটিন, তারপর আবার বলল, কেউ এখানে উপস্থিত থাকলে প্লিজ উত্তর দিন। আমরা আপনাদের সঙ্গে কথা বলতে চাই, আমাদের সঙ্গে কথা বলুন। রেকর্ডার এবারও নীরব। কোনো অতিজাগতিক কণ্ঠস্বর আর শোনা গেল না। উপস্থিত তিনজন ছাড়া এই ঘরে আর কোনো মানুষ অথবা প্রেতের উপস্থিতির প্রমাণ মিলল না। মহলের ভিতরে পিন পতনের নিস্তব্ধতা। সুনন্দার হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে গিয়েছে। এই জলমহলের ভিতরটাও বড় অদ্ভুত ঠান্ডা। গরমের দিনে এত শীতলতা কোথা থেকে এলো? সে নিজেকে বোঝাতে চেষ্টা করে, হয়তো পাথরের মহল বলেই ঠান্ডা, তার উপর আবার জলের ওপর রয়েছে, সেই জন্যই হয়তো শীতল। কিন্তু নিজের যুক্তি সে নিজেই মেনে নিতে পারছে না। সচরাচর পাথরের ঘর রাতের বেলা ঠান্ডা হয়ে যায় ঠিকই, তবে তো সে শীতলতা আরামদায়ক। আর এখানে তো প্রবল শৈত্য, দাঁত নখ বের করে ফেলেছে, রীতিমতো শীতের কামড় বসাচ্ছে। তার শরীর বলছে এ শীতলতা স্বাভাবিক নয়। আপনারা কেউ কি এখানে আছেন? উপস্থিত থাকলে সারাদিন।
আবার কয়েক মুহূর্তে নীরবতা। অতীনের কণ্ঠস্বর শুধু দেওয়ালে দেওয়ালে ধ্বনিত প্রতিধ্বনিত হতে হতে ফিরল। কেউ কি এখানে আছেন? 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 সারাদিন 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 সারাদিন। সুনন্দা আর রাজীব পরস্পর দৃষ্টি বিনিময় করে। ওরা জানে অতীন বৃথাই খেটে মরছে, কারোর সারাই পাওয়া যাবে না, যেমন অন্যান্য ভৌতিক স্থানগুলোতেও পাওয়া যায়নি। কে জানে, হয়তো ওপারের বাসিন্দারা এপারের ডাকে সাড়া দিতে আগ্রহী নয়, তাই কোনোদিনও তাদের কারো উত্তর মেলে না। অতীন আবার ভয়েস রেকর্ডারটা চালালো। এবারও কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা। পরক্ষণেই একটা রক্ত জল করা হিংস্র গর্জন, কিন্তু কোনো বন্যজন্তুর গর্জন নয়। ওরা পরিষ্কার বুঝতে পারল এ কণ্ঠস্বর কোনো মানুষের, কিন্তু মানুষটা কোথায়? সুনন্দা ভয়ে থরথর করে কাঁপছিল। অতীনের মুখ ভয়ে পাংশুবর্ণ হয়ে গিয়েছে। একমাত্র রাজীবকে দেখেই বোঝা দায় যে তার মনের মধ্যে কি চলছে। কি ভয়ঙ্কর গর্জন! কোন রক্ত পিপাসু বন্য প্রাণীর গর্জন বোধ হয় এত ভয়ালো নয়। এর চেয়ে কোনো বন্য প্রাণীর মুখোমুখি হওয়া অন্তত ভালো ছিল, কারণ সেক্ষেত্রে অন্তত জীবটাকে দেখা যেত। এখানে তো শত্রু সম্পূর্ণ অদৃশ্য। ওটা কি? ওটা কি? হঠাৎই সর্বশক্তি দিয়ে চেঁচিয়ে উঠল সুনন্দা। জলমহলের ছাদের দিকে আঙুল নির্দেশ করে বলল, ওকে ওকে। দৃশ্যটা দেখে অতীনের রক্ত হিম হয়ে গেল। জলমহলের ছাদের জমাট অন্ধকার ফুঁড়ে অতিকায়তে হের কি যেন একটা বেরিয়ে আসছে। এমার্জেন্সি আর টর্চের আলোয় ধরা পড়ল সেই অদ্ভুত প্রাণী। একটা বিরাট সরীসৃপ দেওয়াল বেয়ে একটু একটু করে ওদের দিকে এগিয়ে আসছে। তার নিষ্ঠুর চোখ দুটোয় আলো পড়তেই ঝিঁকিয়ে উঠল। দেখতে অনেকটা মানুষেরই মতো। না না, পুরোপুরি মানুষ নয়, না পুরোপুরি সরীসৃপও নয়। বিশাল তার দেহ। একটা লাফ মেরেছে ছাদ থেকে মাটিতে নেমে পড়ল। ওদের তিনজনকে যেন মন দিয়ে পর্যবেক্ষণ করলো। পরক্ষণেই তীব্র একটা গর্জন করে উঠল। রক্ত জল করা সে গর্জন। সেই ফাঁকে তার নিষ্ঠুর ধারালো দাঁত দেখা গেল। তার সদন্তে লেগে আছে রক্ত। এই তবে পিশাচ! এই! ওরা প্রত্যেকে স্তম্ভিত হয়ে গিয়েছিল। সুনন্দার পা দুটো যেন পাথরের মতো হয়ে গিয়েছে। সে এক পাও এগোতে পারছে না বা পেছোতে পারছে না। তার চোখ দুটো ওই সরীসৃপের চোখের উপর নিবদ্ধ। কিছুতেই যেন চোখ সরাতে পারছে না তার উপর থেকে। এ কি ধরনের সরীসৃপ! এ মাথাটা অবিকল মানুষের মতো, মাথার মতো গোল। চোখ, নাক, মুখ সবই আছে। স্পষ্ট দেখা যাচ্ছে দুটো হাত, দুটো পা, কিন্তু সারা শরীর যেন রক্তহীন। ফ্যাকাশে চামড়ার জায়গায় জায়গায় পচনের ছাপ। মাথা, নাক, মুখের রক্তে কালচে ছোপ লেগে আছে। দুই হাতে পায়ে ভর দিয়ে জন্তুটা ক্রমশ কাছে এগিয়ে আসছে। পালা পালা! অতীন চেঁচিয়ে উঠল। পর মুহূর্তে সে সুনন্দার হাত ধরে একটা টান মারে। সুনন্দাও যেন এতক্ষণ বাদে হুঁশ ফিরে পেল। ওরা তিনজনে প্রাণপণে দৌড় লাগিয়েছে। পিছন পিছন সেই অদ্ভুত হিংস্র এক প্রাণী। সেও দুরন্ত গতিতে ওদের তিনজনকে ধাওয়া করছে। থেকে থেকে শোনা যাচ্ছে তার প্রচন্ড গর্জন। ওই অন্ধকার ধ্বংসস্তূপের মধ্যে তিনটে মানুষ মরণপণ দৌড়ে যাচ্ছে, কিন্তু কোন দিকে যাবে তা যেন ঠিক করে উঠতে পারছে না। প্রাচীনকালের রাজবাড়ির ধ্বংসস্তূপ পেরিয়ে জঙ্গলের মধ্য দিয়ে দিশেহারা হয়ে ওরা দৌড়চ্ছিল। পেছনে তখনও ভেসে আসছে ভয়াবহ হুঙ্কার। জেলখানার দিকে আয়!
অতীন বলল বটে, কিন্তু এই অন্ধকারের মধ্যে কোন দিকে কারাগার আর কোন দিকে মহল সব প্রায় গুলিয়ে গিয়েছে। সামনে শুধু পাথরের প্রাচীর এঁকে বেঁকে চলেছে, চারিদিকে ঝোপ জঙ্গলে ভরা, দুদিকে প্রাচীন রুদ্ধশ্বাসের গোটা ঘটনাটা দেখছে। ওরা এখন ছুটে চলেছে রানীদের প্রমোদ স্থলের মধ্য দিয়ে। আগাছা, নানা রকমের গুল্ম লতা পাতা ওদের পা জড়িয়ে ধরছে, ছোট ছোট ঝোপের আঁচড়ে হাত পা ছড়ে যাচ্ছে, কিন্তু ওরা তবুও থামছে না। আলো 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 নিভিয়ে দে, আলো নিভিয়ে দে। এতক্ষণ ওদের হাতে টর্চ জ্বলছিল। অতীন ছুটতে ছুটতে এসে এমার্জেন্সিটা অফ করলো। জন্তুটা আলো দেখেই আমাদের ফলো করেছে, আলো নিভিয়ে দে। চাঁদের আলোয় যথেষ্ট দেখা যাচ্ছে। সে ধমকে ওঠে, টর্চটা নেভা, ড্যাম ইট। হ্যাঁ, টর্চটা নিভিয়ে দে। সুনন্দা টর্চ নিভিয়ে দেয়। দৌড়তে থাকে, তার হাঁপ ধরছে, হৃৎপিণ্ডটা যেন তার গলার কাছে উঠে এসছে, পা দুটো ক্রমাগত ভারী হয়ে আসছে। আর বেশিক্ষণ সে দৌড়তে পারবে না, আর বেশিক্ষণ নয়। ওই 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 তো জেলখানা, ওই তো জেল। উপায়ন্ত না দেখে ওই জেলখানার দিকে ছুটে গেল ওরা। বারবার মনে হচ্ছে পিছনে এক অজানা বিভীষিকা তাড়া করে আসছে। এখন তার হুঙ্কার বা আস্ফালন শোনা যাচ্ছে না ঠিকই, কিন্তু সবার অগোচরে হয়তো সেই নিষ্ঠুর চোখ দুটো ওদের গতিবিধি লক্ষ্য করছে, হয়তো তীক্ষ্ণ দাঁতে শান দিচ্ছে শিকার করার জন্য। কিন্তু কিন্তু এ কি প্রকারের অদ্ভুত প্রাণী! না মানুষ, না সরীসৃপ। ভাবতেই বুকের ভিতরে কাঁপুনি ধরল সুনন্দার। উফ, কি ভয়াবহ তার চেহারা! ও মাথায় মুখে রক্ত জমে ভর ছিল, আর সবচেয়ে ভয়ঙ্কর তার গর্জন, অমানুষিক, বিভৎস। ওরা জেলখানায় ঢুকে লুকিয়ে বসে রইল। যে অন্ধকারকে ভয়াবহ মনে হচ্ছিল, সেই অন্ধকারই যেন ওদের আশ্রয় দিল। জেলখানার অন্ধকার কোণ আঁকড়ে ধরে যতখানি সেই কালোর মধ্যে লুকিয়ে ফেলা যায় নিজেদের, ততটাই নিজেদের মিশিয়ে ফেলেছে সেই আঁধারের সঙ্গে। তবু মনের ভেতরে ভয়ের দাপাদাপি যাচ্ছে না। থেকে থেকে মনে হচ্ছে, ওই বুঝি চলে এলো, ওই বুঝি চলে এলো, এই বুঝি এসে পড়ল। সুনন্দার হাত পা তখনও থরথর করে কাঁপছে। সে জোরে জোরে শ্বাস ফেলছিল, ভয়ে পরিশ্রমে দরদর করে ঘামছে। মাঝে মধ্যে তার দৃষ্টি জেলখানার দরজার দিকে চলে যাচ্ছে। কেউ কি এলো? এখানে একটা দরজার পাল্লাও নেই যে দরজা বন্ধ করে দেবে। খোলা দরজা দিয়ে যে কেউ প্রবেশ করতে পারে অবাধে। আর যদি কোনোভাবে সেই জন্তুটা এসে পড়ে, তাহলে কি হবে? বাধা দেওয়ার কোনো উপায় যে নেই। এই মুহূর্তে ওরা সম্পূর্ণ অসহায়। আমার জল তেষ্টা পেয়েছে। আচমকাই রাজীবের রুক্ষ স্বরে চমকে উঠল ওরা দুজনের। এ কি রাজীব এমন ভাবে কথা বলছে কেন? এই পরিস্থিতিতে এখনই তার জল তেষ্টা পেল? এতখানি অবুঝ তো নয়। অতীন অসহায় ভাবে তাকায়। ব্যাকপ্যাকটা দৌড়িতে বাইরেই ফেলে এসছে। এখন কি হবে? সে চাপা গলায় বলল, জল নেই, চুপ করে থাক। কথাটা যেন শুনতেই পেল না রাজীব। সে জেদি গলায় বলল, আমার জল তেষ্টা পেয়েছে। চুপ। সুনন্দা যে দিকটায় বসেছিল সেখান থেকে বাইরেটা স্পষ্ট দেখা যায়। সে চাঁদের আলোয় দেখল একটা বড় ছায়া মূর্তি বুকে ভর দিয়ে গুটি গুটি খোলা দরজার সামনে এসে দাঁড়িয়েছে। সন্ত্রস্ত তার ভঙ্গি, চোখ দুটো যেন অন্ধকারেও জ্বলছে। এখন গর্জন না করলেও একটা অস্পষ্ট গড়গড় আওয়াজ শোনা যাচ্ছে। চাঁদের ফটফটে আলো তার গায়ে পড়েছে ঠিকই, কিন্তু কি আশ্চর্য, ওর ছায়া পড়ছে না। সে অন্ধকারের মধ্যেই একটা ভাঙা পাথরের স্ল্যাবের পিছনে লুকিয়ে পড়ল। লুকোনোর জন্য শুধু অন্ধকার যথেষ্ট নয়, কে বলতে পারে, হয়তো অন্ধকারের মধ্যেও দেখতে পাই। সুনন্দা নিজের দেহটাকে যথাসম্ভব কুঁকড়ে আড়াল করলো। কপাল বেয়ে টপ টপ করে ঘামের ফোঁটা ঝরে পড়ছে। ভয়ে তার কাঁপুনি উঠেছে, তার সঙ্গে অসম্ভব কান্নাও পাচ্ছে। সারা শরীরে প্রচণ্ড একটা ঝাঁকুনি অনুভব করছিল সুনন্দা। একটা অসহায় বুক ফাটা কান্না উঠে আসতে চাইছে আপ্রাণ। হয়তো সত্যি সত্যি কেঁদে ফেলতো সে। এ কি বিপদের মুখে ফেললে ভগবান! হে ঈশ্বর, অলৌকিকতার খোঁজে এসে শেষ পর্যন্ত কি প্রাণটা যাবে? উচ্ছ্বসিত কান্না তার পাজরে ধাক্কা মারছিল। সুনন্দা কোনো মতে নিজের হাত দিয়ে মুখ চাপা দিল। না না, কোনো আওয়াজ করা যাবে না এখন। আওয়াজ করলেই বিপদ। খস খস করে একটা আওয়াজ।
সুনন্দা এক ঝলক পচা মাংসের গন্ধ পেল, সঙ্গে রক্তের কটু গন্ধ। তার রীতিমতো বমি পাচ্ছিল। নিজের মুখে হাত চাপা দিয়ে সে হিহি করে কাঁপছে। জন্তুটা তার কাছে এসে গিয়েছে। সম্ভবত সে তাদেরই খুঁজে বেড়াচ্ছে। গারগার শব্দটার সঙ্গে এবার যেন একটা গোঙানিও মিশল। সুনন্দা যেন শুনতে পেল ঘর ঘরে গলায় কে যেন বলছে, জাল জাল জাল। স্পষ্ট মানুষের কণ্ঠস্বর। কিন্তু আর যাই হোক, এ জন্তুটা মানুষ নয়। সে কোনো মতে দেখলো রাজীব ও অতীন ও ধ্বংসস্তূপের আড়ালে লুকিয়েছে। অতীন তার লম্বা চেহারাটাকে গুটিয়ে নিয়ে কোনো মতে একটা ভাঙা পাথরের পেছনে আশ্রয় নিয়েছে। এই মুহূর্তে জন্তুটা একদম তার কাছে, আর কয়েক পায়ে গলেই ধরে ফেলবে ওকে। দুজনের মধ্যে শুধু একটা পাথরের ব্যবধান। কোনোভাবে যদি তার পেছন দিকে চলে যায় তাহলেই অতীন ধরা পড়বে। অতীন শ্বাস বন্ধ করে স্থির হয়ে বসেছিল। এটা কি পদার্থ তার জানা নেই। যতটুকু দেখেছে তাকে দেখে জাগতিক কোনো প্রাণী বলে মনে হয় না। জন্তুটার শ্বাসের শব্দও পাওয়া যায় না। সে জানে এই পাথরটার উল্টো দিকেই আছে এক অদ্ভুত সরীসৃপ। প্রচন্ড আতঙ্কে তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। তবু দাঁতে দাঁত পিষে সে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। জাল 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 জাল। ঘর ঘরে আওয়াজে একটা শব্দই শোনা গেল। তারপর প্রচন্ড একটা হুঙ্কার দিয়ে উঠল সে। সেই গর্জনে হতাশার ছাপ প্রকট। একটা একটা করে মুহূর্ত কাটছে। ওরা তিনজনেই পাথরের মতো বসে আছে নিজেদের জায়গায়। একটু আগেও জন্তুটার গড় গড় শব্দ শুনতে পেয়েছে, কিন্তু এখন সম্পূর্ণ নীরব। হয়তো ওদের খুঁজে না পেয়ে সে চলে গিয়েছে, কিন্তু তবুও সাবধানের মার নেই। সত্যি গিয়েছে না কোথাও ওঁত পেতে বসে আছে তাই বা কে জানে। তাই আরো কিছুক্ষণ ওরা চুপ করে অপেক্ষা করে বসে রইল। বেশ কিছুক্ষণ কাটার পর অতীন সন্তর্পণে উঁকি মারল। না, কোথাও কিছু নেই। শয়তানটা হয়তো অন্য শিকারের খোঁজে গিয়েছে। সে তাড়াতাড়ি পাথরের আড়াল থেকে বেরিয়ে আসে। এক পা করে এগিয়ে যায় সুনন্দার দিকে। সুনন্দা তখন লুকিয়ে বসে চোখ বুজে কাঁপছিল আর কাঁদছিল। অতীন তার কাঁধে হাত রাখতেই হঠাৎ চেঁচিয়ে উঠল, চুপ! অতীন সঙ্গে সঙ্গে তার মুখ চেপে ধরে কানে ফিস ফিস করে বলল, চেঁচাস না সুনন্দা, এটা আমি। অতীনের কণ্ঠস্বর পেয়ে সুনন্দা একটু শান্ত হয়। সে মুখ থেকে অতীনের হাত সরিয়ে দিয়ে কোনো মতে বলল, এখানে আর এক মুহূর্ত নয়, গাইডটা ঠিকই বলেছিল, এখানে পিশাচ আছে। ওই পিশাচ, ও আমাদের সবাইকে মেরে ফেলবে। ও রক্তের গন্ধ পেয়েছে। এই জন্যই গাইড বলেছিল যাতে রক্তপাত না হয়। ও রক্তের গন্ধ পেয়ে গেছে, আমাদের সবাইকে মেরে ফেলবে। অতীন, নিশ্চয়ই চলে যাব। অতীনের বুকের ভিতরটা তখনও কাঁপছিল, তবু স্বাভাবিক থাকার চেষ্টা করতে করতে বলল, হ্যাঁ, আগে ক্যামেরা আর সেন্সারগুলো নিয়ে নি। তাছাড়া ল্যাপটপটাও নিতে হবে, ওটার মধ্যে সব ফুটেজ আছে। তুই এখনো ক্যামেরার ফুটেজের কথা ভাবছিস? রাগে বিস্ময়ে হতবাক হয়েছে। এতক্ষণ যা ঘটলো তা দেখার পরও তোর ক্যামেরা আর ফুটেজ চাই? বোঝার চেষ্টা কর। এত চেষ্টার পর অবশেষে আমাদের ক্যামেরায় আর রেকর্ডারে কিছু ধরা পড়েছে। সেই প্রমাণগুলো সব ফেলে দেবো? ভেবে দেখ, এরকম একটা ভিডিও কি পরিমাণে ভাইরাল হবে, মোটা টাকা আসবে। তাছাড়া ক্যামেরা, সেন্সার আর ল্যাপটপের দামও তো কম নয়, প্রাণের চেয়ে কিচ্ছু দামি নয়। অতীন কাঁপা কাঁপা স্বরে বলল সুনন্দা, কিচ্ছু নিতে হবে না, সব পড়ে থাক। প্রাণে বাঁচলে দিনের বেলায় এসে নিয়ে যাব, কিন্তু এখনই এখান থেকে বেরোতে হবে। কে জানে ওই পিশাচটা আমাদের খুঁজে বেড়াচ্ছে কিনা। রাজীবের রক্তের গন্ধ নাকে গিয়েছে। অতীন প্রত্যুত্তরে কিছু বলতে যাচ্ছিল, তার আগেই একটা অদ্ভুত আওয়াজে থেমে গেল। অন্ধকার জেলখানার ভেতর থেকে একটা কচকচ করে শব্দ আসছে, যেন কেউ কাঁচা মাংস চিবোচ্ছে।
ওরা দুজনেই রাজীবের দিকে তাকালো। রাজীবকে এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে না, সে এখনো অন্ধকারে ডুবে আছে, কিন্তু অন্ধকারের মধ্যেও তার অস্পষ্ট ছায়া মূর্তি চোখে পড়ল। কি করছে রাজীব? মাথা নিচু করে সে একটু দুলছে, আর সেই কচকচ সব। রাজীব, কি করছিস? কোনো উত্তর নেই। রাজীব আগের মতোই দুলে চলেছে, তার হাব ভাব ভীষণ অস্থির। সে একবারের জন্য ওদের দিকে তাকালো না। চল, আমাদের এখান থেকে যেতে হবে, ক্যামেরাগুলো খুলতে হবে, ওঠ। তার কথায় রাজীবের উপর কোনো প্রভাবই পড়ল না, যেন কথাটা শুনতেই পায়নি। তার দুলুনি আরো বেড়ে গেল, এখন যেন চাপা গলায় বিড় করে কি সব বলছে, অন্য কোনো দিকে খেয়াল নেই। রাজীব, বলতে বলতেই টর্চ জ্বালালো অতীন। টর্চের আলোয় যা দেখলো তাতে দুজনেরই হাড় হিম হয়ে গেল। সুনন্দা চিৎকার করে উঠেছে। অতীনের যেন সেটুকু করারও শক্তি নেই, সে যেন বাক শক্তিটুকু হারিয়ে ফেলেছে। তার মুখ দিয়ে টু শব্দটিও বেরোলো না। জল, জল, জল। রাজীবের বিড়বিড়ানি এবার স্পষ্ট হলো। বিস্ময় বিস্ফারিত দৃষ্টিতে ওরা দেখলো রাজীব তার হাতের নানা জায়গার মাংস কামড়ে কামড়ে খুবলে তুলে ফেলেছে। সেখান থেকে গলগলিয়ে বেরিয়ে আসছে রক্ত। সেই লাল টকটকে রক্ত সে মহা আনন্দে পান করে চলেছে। তার সারা মুখে লাল রক্ত লেগে হাত দুটো রক্তে ভেসে যাচ্ছে, অথচ তার মুখে কোনো কষ্টের যন্ত্রণার ছাপ নেই। সে সেই তরল তাজা রক্ত চেটে চেটে খাচ্ছে আর বলছে, জল, জল, জল। রাজীব, অতি কষ্টে শব্দটা উচ্চারণ করলো অতীন। সুনন্দার ভীষণ কান্না পাচ্ছিল। এ কি অবস্থা রাজীবের? এ কি সেই সদা হাস্যময় ছেলেটা? না 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 না, কখনোই নয়। এ আর যাই হোক রাজীব নয়, হতে পারে না। রাজীব অতীনের ডাক শুনে এতক্ষণে মুখ তুলে তাকালো। তার সারা মুখ সাদা পাংশু বর্ণ, যেন রক্ত শূন্য। ঠোঁটে চিবুকে গাঢ় লাল রক্ত লেগে আছে, চোখের দৃষ্টি উন্মত্ত। সে ঘর ঘরে অস্বাভাবিক স্বরে বলল, আমার জল তেষ্টা পেয়েছে, আমার জল চাই, জল, আরো জল, আমার জল চাই। এক সময় যে মানুষটা প্রচন্ড তৃষ্ণায় মৃত্যুবরণ করেছিল, আজও তার তৃষ্ণার শান্তি হয়নি। এখনো সে অনন্ত তৃষ্ণায় ছটপট করে চলেছে। এখনো তার পিপাসা বিন্দু মাত্র কমেনি। এ কি করছিস তুই? অতীনের কথাই হিংস্র হাসল রাজী। ভয়ার্ত দৃষ্টিতে সুনন্দা লক্ষ্য করলো তার দাঁত দুটো আশ্চর্য রকমের বড় দেখাচ্ছে, অবিকল সেই জন্তুটার মতো। চোখ দুটো ঘোলাটে, তার দুই হাতের শিরা কেটে গিয়ে প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে ঘর ঘরে গলায় আবার চিৎকার করে বলল, আমার জল তেষ্টা পেয়েছে, জল, জল চাই। বলতে বলতেই লাফিয়ে পড়ল অতীনের ওপর। অতীন এরকম আকস্মিক আক্রমণের জন্য বিন্দুমাত্র প্রস্তুত ছিল না। সে সামান্যতম বাধাও দিতে পারল না। তার হাতের টর্চ ছিটকে গিয়ে এক কোণে পড়ে গড়াগড়ি খেতে লাগলো। কিছুক্ষণ ধস্তাধস্তির শব্দ, পরক্ষণেই অতীনের আর্ত চিৎকার। টর্চের সামান্য রশ্মিতেই সুনন্দা দেখতে পেল রাজীব অতীনের কণ্ঠনালী কামড়ে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। সেই রক্ত টাটকা রক্ত সাগ্রহে পান করছে সে। একটা বন্য জন্তুর মতো, একটা পিশাচের মতো, একটা নর রাক্ষসের মতো রক্ত পান করছে রাজীব। না না, এ রাজীব নয়, অন্য কেউ, অন্য কিছু, অন্য। সুনন্দা চিৎকার করে উঠে সেখান থেকে দৌড়ে পালালো। রাজীব রক্ত মাখা ঠোঁটে মৃদু হাসে। আহ, কত শান্তি,
শান্তি। কত বছর সে অপেক্ষা করে গিয়েছে শিকারের জন্য, কতকাল হলো সে এক বিন্দু রক্তও পায়নি। আজ বহুদিনের খরা কাটল, কতদিনের তৃষ্ণা বুকে নিয়ে অপেক্ষা করছিল সে। অবশেষে আজ আবার সেই চির পরিচিত রক্তের স্বাদ পেয়েছে। বোকা মেয়েটা তো এটাও জানে না যে ও কোনোভাবেই সশরীরে এখান থেকে বেরিয়ে যেতে পারবে না। জানে না ওর জন্য অপেক্ষা করে আছে এক চিরতৃষিত প্রাণী, যার তৃষ্ণা কোনো দিনই মিটবে না। শুধু পড়ে থাকবে তিনটে রক্তশূন্য দেহ, সাদা, বিবর্ণ, পচনশীল। কিছুক্ষণ পরেই ভাঙা রাজমহল থেকে ভেসে এলো এক নারী কণ্ঠের তীব্র আর্তনাদ। তারপরেই সব চুপ। আজকের গল্প এখানেই শেষ হলো। এই গল্পটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। আর আমার চ্যানেলে আরো ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সো প্লিজ সাবস্ক্রাইব।